বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে অষ্টমপতি, সাধারণ ঘর মিথুন রাশি যেটা, এবং একাদশ ঘর যেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি, তো লাভের ঘর। তো এই দুটি ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে, সঙ্গে সূর্যদেব রয়েছে। তো বুধ এতদিন বক্রী ছিল পুষ্যা নক্ষত্রে, এবার এই 11 তারিখে বুধ হচ্ছে মার্গী, পুষ্যা নক্ষত্রে মার্গী হয়ে যাচ্ছে, এবং 21শে আগস্ট বুধ আবার নিজের নক্ষত্র অশ্লেষাতে চলে আসবে। তার সাথে 30শে আগস্ট পর্যন্ত এই ভাগ্যের ঘরে অবস্থান করবে লাভের ঘরের অধিপতি হয়ে। তো বুধের কি রকম প্রভাব পড়বে এই সময়কালে বৃশ্চিক রাশির ক্ষেত্রে? এই 10 দিনে কি বৃশ্চিক রাশির কোনো উন্নতি দেখা দিচ্ছে? কোন দিক থেকে উন্নতি হবে এবং কোন বিশেষ উপাচার করবে, এবং কোন দিক থেকে আবার বিশেষ সাবধানেও থাকতে হবে, সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই অনুষ্ঠানে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা চন্দ্র রাশির উপরই বলা হচ্ছে। বুধ যে মুহূর্তে মার্গী হবে পুষ্যা নক্ষত্রে, শনির নক্ষত্র, এবং পুষ্যা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি, বর্তমানে অবস্থান করছে বুধের সাধারণ রাশি যেটা হচ্ছে মিথুন রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টম ঘর। অষ্টম ঘরে দুই গুরু অবস্থান করছে, এবং অবস্থান করছে হচ্ছে আদ্রা নক্ষত্রে। 12 তারিখ পর্যন্ত শুক্র আদ্রাতে থাকবে, আর 13 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আদ্রাতে থাকবে। তারপরে দুটি গ্রহই কিন্তু চলে আসবে হচ্ছে পুনর্বসু নক্ষত্র, অর্থাৎ গুরুর নক্ষত্রে দুটি গ্রহের অবস্থান হবে অষ্টম ঘরে। তো অষ্টম ঘরে দুই গুরুর অবস্থান, তো যেরকম আর্থিক দিক থেকে অনেক দিক থেকে উন্নতির সময় দেখাচ্ছে, আবার অনেক দিক থেকে একটা ইগো, একটা অহংকার, একটা ক্রোধ, এগুলোও কিন্তু থাকবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত শুক্র ওই ঘর থেকে সরে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু খুঁটিনাটি থাকবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ দুইজন শিক্ষিত ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তিকে একসাথে রাখা খুব মুশকিল হয়, একটা ইগোর ব্যাপার কাজ করে। তবে ধন সম্পত্তির ব্যাপারে এই দুই গুরুর যে অবস্থান অষ্টম ঘরে, এটা আবার বৃশ্চিক রাশিকে যথেষ্ট সাপোর্ট করবে। তো যাই হোক, বুধের এই যে অবস্থান হচ্ছে 11 তারিখ থেকে মার্গী অবস্থায় চলে আসবে। তো বুধ কিন্তু থাকবে হচ্ছে পুষ্যা নক্ষত্র, এবং সূর্য থাকছে আবার অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রটা হচ্ছে কি বুধের নক্ষত্র। তবে অশ্লেষা নক্ষত্রতে সূর্যের অবস্থান, তো সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব, আর অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র। তো অশ্লেষা নক্ষত্রের যে অধিপতি দেবতা সেটা হচ্ছে সর্পদেব। তো সাপ তো সাপের দেহ তো ঠান্ডা হয়। তো অশ্লেষা নক্ষত্রে কিছু না, শারীরিক দিক থেকে কিছুটা হলেও প্রবলেমে পড়বে, কিন্তু কিন্তু অনেক জটিল কাজ কিন্তু এই সময়কালে সম্ভব হবে। কারণ অশ্লেষা নক্ষত্র নিজের জিনিস ছাড়া কিছু বুঝে না, কিভাবে নিজের জিনিসকে হাসিল করতে হবে, কোন এমন বুদ্ধি লাগাতে হবে, এগুলো কিন্তু অশ্লেষা নক্ষত্র থেকে উঠে আসে। এবং ধর্মের ঘরে কিন্তু এই অশ্লেষা নক্ষত্রে সূর্য অবস্থান করছে, যেটা এখানটাতে সূর্য জলতত্ত্ব রাশিতে থাকছে ঠিক, কিন্তু স্থান বলিও হচ্ছে, কারণ নবম ঘরে সূর্য কারক হয়। তো সূর্য এই ঘরে আবার কারকের ভূমিকাও পালন করবে, যেহেতু অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রটা এমন একটা নক্ষত্র যে এই নক্ষত্রে জাতক জাতিকাদের যাদের জন্ম হয়, তারা কিন্তু জীবনে যে পরিস্থিতিতে থাকুক, গরিব থাকুক, বড়লোক থাকুক, মানে একটা বাজে কাজ করুক বা ভালো কাজ করুক, যে পরিস্থিতিতে থাকুক, এরা কিন্তু একসময় ধর্মের প্রতি, মানে ধর্মের দিকে চলে আসে। ধর্মের কথা বলা, ধর্মের সঙ্গ দেওয়া, সব নিজেকে মানে ধর্মের মধ্যে নিযুক্ত করে দেয়। এটাও কিন্তু বুঝাচ্ছে, যেহেতু সূর্য থেকে, আর সূর্য হচ্ছে কি আত্মার কারক, এবং সূর্য হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি, তাহলে সেই কর্মটা কিন্তু ধর্মের দিকেও যাবে, এবং ধর্মপথেই কিন্তু কর্ম করবে, কিন্তু নিজের হকের জিনিসটাকে ভালো মতন করে বুঝে নেবে। এবার বুধ পুষ্যা নক্ষত্রে থাকছে, আর সূর্য 17 তারিখ পর্যন্ত থাকছে। তাহলে প্রশাসনিক ক্ষেত্রে কিন্তু বহু রকম কাজ হবে এই সময়কালে, অনেক কাজগুলো যেগুলো মানে চিন্তার বাইরে, যেটা হচ্ছিল না বিগত দিনে, সেই কাজগুলো কিন্তু হয়ে যাবে। আর বুধ মার্গী হয়ে যাওয়া মানে একটা মার্কেটে বিশাল উত্থান হয়ে যাওয়া। বুধ যখন মার্গী হয়, ব্যবসা ক্ষেত্রে হোক বা নিজের কর্মক্ষেত্রে হোক, একটা ভালো সংকেত চলে আসে। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ অষ্টমপতি এবং লাভের ঘরের অধিপতি, তাহলে আকস্মিকভাবে একটা লাভের রাস্তা পেয়ে যাবে কিন্তু এই সময়কালে বৃশ্চিক রাশি। এবং যে নক্ষত্রে এখানটাতে শনির সাপোর্টও পাচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু আবার এই নক্ষত্রের অধিপতি, এবং দেবগুরু বৃহস্পতি আবার মিথুন রাশিতে থাকছে, তাহলে এইখানটাতেও কিন্তু একটা ভালো তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে চলে এসছে।
এবং পরবর্তী সময়ে যখন সূর্য আবার রাশি পরিবর্তন করবে 17 তারিখ, তখন তো সূর্য কর্মের ঘরে চলে যাবে আর বুধ হয়ে যাবে এখানটাতে একা। তো বুধ কিন্তু ভালো রেজাল্ট দিবে এই সময়কালে, লাভের একাধিক রাস্তা তৈরি করবে। বুধ হচ্ছে এমন একটি গ্রহ, এটা মানে এর গোচরটা খুব অল্প সময়ের জন্য হয়, তবে এবারের গোচরটা একটু ভিন্ন রকম হচ্ছে। বুধ এই সময়ে বক্রি হচ্ছে, মার্গী হচ্ছে, 30শে আগস্ট পর্যন্ত থাকছে বুধ। তো বুধের এই যে পরিবর্তনটা, মার্গী অবস্থা, তো বুধের যে মানে প্রভাবটা থাকে সেটা কিন্তু চট জলদি হয়ে যায়। বুধের গোচর অল্প দিনের জন্য হয় এবং চট জলদি হয়ে যায় এর প্রভাব, যার জন্য বুধ কিন্তু একটা ভালো প্রভাব দিবে। যাদের জন্মকুষ্ঠিতে বুধ ভালো থাকে তারা কিন্তু খুব চতুর হয় এবং স্মরণশক্তি খুব প্রখর হয়, ম্যানেজমেন্ট করার ক্ষমতা রাখে, ব্যবসায়িক চিন্তাভাবনা খুব চলে আসে, মানে যে কোনো পরিস্থিতিতে নিজেকে ম্যানেজমেন্ট করে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং চট করে ব্যবসা সামনে থাকা ব্যক্তিকে বোঝাতে পারবে নিজের কথাগুলো। বাণীর কারক বুধ, তো সেই জিনিসগুলো হয়। এবং বুধ যদি আবার কারোর জন্মকুষ্ঠিতে খারাপ অবস্থায় থাকে তাহলে কি হবে? মিথ্যা কথা বলবে, বাচালের মতন কথা বলবে, মিথ্যা কথা বলবে, এমন কথা বলবে মিথ্যা যে সাজিয়ে গুছিয়ে যে সেটাকে সত্যি মনে হবে, তর্ক বিতর্ক করবে, গুরুজনকে শ্রদ্ধা ভক্তি এগুলো করবে না, এগুলো থেকে দূরে থাকবে, জেদি হয়ে যাবে। বুধের এই যে মার্গী হচ্ছে এই নবম ঘরে মার্গী হয়ে যাওয়া মানে শিক্ষার দিক থেকেও বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়কালে এই বৃশ্চিক রাশিকে। কারণ দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেবের জুতি রয়েছে অষ্টম ঘরে, অষ্টম ঘর থেকে গভীর বিদ্যা, রিসার্চ জাতীয় বিদ্যা এগুলো জিনিস উঠে আসছে। এবং বুধ কিন্তু নবম ঘরে উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছে। এ সময়কালে কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি হবে, কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন নিজের শিক্ষার ব্যাপারে সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে, বিশেষ করে যারা ফাইন্যান্সের ব্যাপারে পড়াশোনা করছেন, তারপরে ম্যানেজমেন্টের উপর কোনো রকম শিক্ষা লাভ করছেন বা টেকনোলজি লাইনের শিক্ষা লাভ করছেন বা সফটওয়্যার বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, এই দিক থেকে বিশেষ উন্নতির একটা ভালো যোগ রয়েছে এই সময়কালে। এবং যারা সরকারি কর্মে বা বেসরকারি কর্মের চেষ্টা করছেন, যাদের মানে কর্মের সন্ধান হচ্ছিল না বা কর্ম পাচ্ছিল না, এই সময়কালে একটু ধরাধরি করলে সেই কাজের সন্ধানও পূরণ হবে। এবং এই সময়কালে বুধের এই মার্গী অবস্থায় এই নবম ঘরে অবস্থানের দরুন এই সময়কালে কিন্তু প্রমোশনের যোগও দেখা দিচ্ছে এই বৃশ্চিক রাশির জীবনে। এই সময়কালে খাবারের বস্তুর সাথে যারা যুক্ত রয়েছেন, যেরকম ক্যাটারিং হোক বা রেস্টুরেন্ট বা হোটেল ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন বা কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন, সেদিক থেকেও বিশেষ উন্নতি। যারা বেবি ফুড, বাচ্চাদের খাবার দাবারের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত দিক থেকে, যারা গবাদি পশুর ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত দিক থেকে, যারা দুধের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত দিক থেকেও কিন্তু একটা ভালো উন্নতির যোগ রয়েছে। মিষ্টান্নর কাজে, মিষ্টির মিষ্টান্নর যেখানটাতে তৈরি হয় সেই সমস্ত কাজগুলোতে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকেও একটা বিশেষ উন্নতির যোগ এই সময়কালে থাকছে। তবে বুধের এই যে অবস্থান, এই যে নবম ঘরে, এটাও কিন্তু বুঝাচ্ছে, কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি আবার অবস্থান করছে পঞ্চম ঘরে। তো পঞ্চম ঘর যেটা মীন রাশিতে অবস্থান করে, এখন যেহেতু শনি আর মঙ্গলের একটা সমসপ্তম যোগ চলছে এবং মঙ্গল কিন্তু আবার উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকছে, তারপরে আবার এই মঙ্গলই 14ই আগস্ট চলে আসবে আবার হচ্ছে হস্তা নক্ষত্রটা হচ্ছে আবার চন্দ্রমান নক্ষত্র। তো এই নক্ষত্রে আবার সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত থাকবে, আর সেপ্টেম্বরের 3 তারিখ থেকে মঙ্গল চলে আসবে চিত্রা নক্ষত্রে, নিজের নক্ষত্রে। তো হস্তা নক্ষত্র চন্দ্রমান নক্ষত্র, চন্দ্রমা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি, তাহলে ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্রে লাভের ঘরে মঙ্গল অবস্থান করবে রাশির অধিপতি হিসাবে, এবং শনির সাথে কিন্তু সমসপ্তম যোগ থাকছে। তো এখানটাতে এই জিনিসটাও উঠে আসছে যে পরিশ্রম করতে হবে, কর্ম করতে গেলে পরিশ্রম করতে হবে, আয় ব্যয়ের হিসাবটাও রাখতে হবে। শনির যে পঞ্চম ঘরে অবস্থান করছে তার সপ্তম দৃষ্টিতে পড়ছে সেই কন্যা রাশিতে, যেটা হচ্ছে বুধের রাশি, এবং বুধ অবস্থান করছে মার্গী অবস্থায় শনিরই নক্ষত্র। তাহলে কিন্তু এইগুলো কিন্তু উঠে আসছে যে নিজের কাজকে দেখে ভয় পাওয়া যাবে না, তবে কাজ করতে গেলে যে একটা আত্মবিশ্বাসী মনোভাব, এটাও কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে থাকবে। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে সব থেকে মাইনাস দিক হচ্ছে যে কাজ করার প্রবণতা থাকে, তবে মাইনাস দিক কি, এরা সবার লাস্টে যে এমন একটা মানে অস্বস্তি পরিবেশ তৈরি হয়ে যায় যে ধৈর্যটাকে আর কন্ট্রোল করতে পারে না, তখন অশান্তি গণ্ডগোল করে নিজের কাজটাকে বানচাল করে দেয়, এরকম হয়ে যায়, কিন্তু ফিনিশিংটা এদের ভালো হয় না। অতএব এই দিকে কিন্তু যথেষ্ট ফোকাস রাখতে হবে যে বৃশ্চিক রাশির যে ঊর্জা, মঙ্গলের ঊর্জা, সেই ঊর্জাটাকে কিন্তু কাজে লাগাতে হবে, এবং গ্রহগুলো কিন্তু এখন যথেষ্ট সাপোর্ট করছে এই সময়কালে।
বুধের মার্গী অবস্থা যথেষ্ট সাপোর্ট, লাভের ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে শনির নক্ষত্রে। শনির আবার দৃষ্টি থাকছে কন্যা রাশির উপরে, বুধের মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে লাভেরই ঘর, এবং লাভের ঘরে আবার রাশির অধিপতি অবস্থান করছে। নক্ষত্র পরিবর্তন করে নেবে, হস্তা নক্ষত্রে চলে আসবে। হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে আবার চন্দ্রমা, লাভের ঘর ভাগ্যের ঘরের অধিপতি। এবং এর মাঝখানে ভাগ্যের ঘর থেকে সূর্য সরে চলে আসবে কর্মের ঘরে, নিজের ঘরে অবস্থান করবে। তাহলে কতগুলো পরিবর্তন, কত সুন্দর পরিবর্তন, কত সুন্দর একটা যোগ। অর্থাৎ গ্রহ সাপোর্ট করছে, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। এবং বহু দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে, তাহলে তাদের কাছে আবার রিকোয়েস্ট করবো আপনারা আবার ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন এই সময়কালে। কারণ দেবগুরু বৃহস্পতির যে নক্ষত্র পরিবর্তন করছে, এখানটাতে একটা কিন্তু দীর্ঘকালীন সময় পাচ্ছেন, 11 মাস সময় পাচ্ছেন। যদি এই সময়টা কিন্তু এর পরে আসবে না। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান মানে আর্থিক দিকটাকে একদম চাঙ্গা করে দিবে। তো পুনর্বসু নক্ষত্র বহু রকম আলোচনা করেছিলাম, পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো অবস্থান হতে যাচ্ছে। তো এই যে সুযোগ এবং অন্যান্য গ্রহদের যে সাপোর্ট, এটা তো সবসময় থাকবে না। একটা যে কালো অন্ধকার দেখে এসছে, সেই অন্ধকার থেকে যে মুক্তি আলোর পথ দেখছে, তো সেই আলোর পথেও তো আপনাকে চলতে হবে। তো চলার রাস্তাটা তো ঠিক করতে হবে। নিজের ভেঙে যাওয়া সয় সম্পত্তি যা কিছু, নিজের স্বপ্ন যা কিছু ছিল, সব তো ঢাইয়াতে একদম ভেঙে চুরমার হয়ে গেছে। তো সেই স্বপ্নকে সাকার করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে নিয়ম রেমেডি এগুলো মেনে চলতে হবে। যার জন্য আমি এই কথাটা বলি যে আশেপাশে কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন। এই যে রাহু অবস্থান করছে চতুর্থ ঘরে, রাহুর অবস্থান কিন্তু চতুর্থ ঘরে ভালো না, কোনোভাবেই ভালো না। রাহু চতুর্থ ঘরে অবস্থান, চতুর্থ ঘরে অবস্থান করে কি করবে? একাধিক বন্ধু বান্ধব দিবে, তার মধ্যে আবার ধোঁকাদারিও করাবে। রাজনীতিবিদরা যারা থাকবে তারা হচ্ছে বিশেষ সাবধানে, কাউকে বিশ্বাস করতে পারবে না, ধোঁকাদারি হয়ে যাবে। কিন্তু এই রাহুই কিন্তু আবার ভালো ফল দিবে, কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে, নবম দৃষ্টিতে থাকে বিশেষ একটা কৃপা। তাহলে রাহু যে জব্দ করবে বৃশ্চিক রাশিকে, সেই জায়গাটা দেবগুরু বৃহস্পতি নর্মাল করে দিচ্ছে। এবং রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। তো এই যে যোগগুলো দেখো, প্রত্যেকটা গ্রহ কিন্তু সাপোর্ট করছে এখন বৃশ্চিক রাশিকে। অর্থাৎ বৃশ্চিক রাশির যথেষ্ট ভালো সময়। যে কোনো কাজ করতে গেলে আয় ইনকাম সমস্ত কিছুর হিসাব লিখে লিখে করতে হবে। আলস্য ত্যাগ করতে হবে, শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। এবং কাউকে মুখের কথা দেওয়ার আগে 10বার চিন্তা ভাবনা করেই কিন্তু দিতে হবে। কারণ বৃশ্চিক রাশি কিন্তু এমন একটি রাশি, নিজের কথার খেলাপ করে না, চট করে কথার খেলাপ করে না। কিন্তু যেহেতু শনি আর মঙ্গলের এখন সমসপ্তম যোগ তৈরি করছে, এটা কিন্তু একটা পাওনা গন্ডার ব্যাপার চলছে। মানে হিসাবের একটা ব্যাপার চলছে, যে যেই প্রতিষ্ঠানে যেই কাজ করুক সেখানটাতে কিন্তু দাবি দেওয়ার জিনিসটা উঠে আসছে। তো যাই হোক, এই সমস্ত এত সুন্দর একটা গ্রহদের অবস্থান, তার মাঝখানে বুধ মার্গী হয়ে যাচ্ছে। মার্গী অবস্থায় থাকা মানে সব দিক থেকে উন্নতি, সব দিক থেকে উন্নতি হবে। যারা সোনা চাঁদি, তারপরে কাঁসা ব্রোঞ্জ ইত্যাদি কাজের সাথে যুক্ত রয়েছেন, অলংকারের কাজের সাথে যুক্ত রয়েছেন, রেডিমেড গার্মেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, বাণীর কাজের সাথে যুক্ত রয়েছেন, শিক্ষাগতার কাজের সাথে যুক্ত রয়েছেন, তারপর সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, জমি সংক্রান্ত ব্যাপারের সাথে যুক্ত রয়েছেন, সমস্ত কাজে কিন্তু উন্নতির যোগ রয়েছে। তবে একটাই শেষ কথা বলবো, যেহেতু রাশির অধিপতি একাদশ ঘরে অবস্থান করছে এবং শনির সাথে সমসপ্তম যোগ, তো এই সময়কালে অবশ্যই বাড়ির গুরুজনদের কাছে কোনো কাজ করতে গেলে তাদের যেরকম আশীর্বাদ নেওয়ার প্রয়োজন রয়েছে, সেরকম কিন্তু তাদের সাথে পরামর্শেরও একটা ব্যাপার রয়েছে। অতএব এই দুটি দিক কিন্তু পিছিয়ে রাখলে চলবে না। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা বজ্রংবান শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। শনি বক্রী অবস্থায় পঞ্চম ঘরে অবস্থান করছে, তো এই সময়কালে শনিবার করে লোহার বস্তু, সরিষার তেল, তারপর চামড়ার বস্তু বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন না। মন্দিরে পূজারীদের দান দক্ষিণা দিবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।